ওকে, সো তাহলে আমাদের অনেকগুলি কোয়েশ্চেনই, হ্যাঁ, ডিফ্রাকশন আমাদের সিলেবাসে নেই, ডিফ্রাকশনের কোয়েশ্চেন বাদ। ওকে, আচ্ছা, সো আমাদের অনেকগুলি কোয়েশ্চেনই আমরা সলভ করতে পারি নাই। অনেকদিনই ওরকম 2 ঘন্টা টাইমের মধ্যে সবগুলি কোয়েশ্চেনের প্রবলেম অনেকজনের ছিল, বাট ওগুলো কভার করা হয় নাই। সো এখন আমরা যেই কাজটা করব বেসিক্যালি, ফার্স্ট অফ অল আমি যদি ইয়েতে যাই, কি বলে, একটু রুটিনটার মধ্যে মিসেলিনিয়াস ক্লাসে কোনটা কোনটা ট্রান্সফার করা হয়েছে ওইটা যদি দেখি, ফার্স্ট অফ অল পেজ নাম্বার 117 থেকে 152, ফার্স্টে 117 থেকে 152। এই যে আমরা ওরকম প্রথম দিনের ওরকম ক্লাসে 116 পর্যন্ত করতে পারছিলাম, দেন পরের কোশ্চেন গুলোর মধ্যে একটা মনে হয় করছিলাম, তাও এই ইয়েটা, এই যে জিপিএন ইপিএন কে, এটা মুবাশির আর লামিয়ার প্রবলেম ছিল, সো এটা আমরা সলভ করছিলাম। এগুলা বাদে আর বাকিগুলি আমাদের ওরকম দেখা হয় নাই, বিকজ আমাদের টাইম হয় নাই আর কি বেসিক্যালি। সো এখন তোমাদের পেজ নাম্বার 117 থেকে 150 কত ছিল, ওকে, কোশ্চেন নাম্বার 17 এ প্রবলেম আছে, আমরা এটা তাহলে শুরু করে দেই। আচ্ছা, সো 117 থেকে 152, ওকে। সো এখন কোশ্চেন নাম্বার 17 18 যাই। কোশ্চেন নাম্বার 17 কোথায়, এই যে কোশ্চেন নাম্বার 17, 17 এর সি, আচ্ছা চ্যাপ্টার 18, সরি সরি সরি, আচ্ছা আচ্ছা, ফার্স্টে অনিকের আগে প্রবলেম আছে কোনটা, 117 পেজে, বলে 119 পেজে। এটা তো আমরা করছি অনেক, এটা আমরা ওই বললাম না যে ইয়ে লামিয়ার মুবাশির ওরা প্রবলেম দেখাইছিল, বেসিক্যালি এখানের মধ্যে কি হবে দেখো, এটা আমি ধরো পোর্ট্রেট মোডে নিয়ে তোমাকে ছোট একটা এক্সপ্লেনেশন বলে দেই, যে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি। ফার্স্টে যখন নাকি বলটা একদম উপরে আছে, হ্যাঁ, তখন কি বলের জিপিটা হলো ম্যাক্সিমাম, উপরে আছে মানে কি রেস্টে আছে, সো তাহলে ওখানে কাইনেটিক এনার্জি কত, জিরো, এই যে কাইনেটিক এনার্জি জিরো। আর অল্প একটু ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে, যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি খুবই কম, সো তাহলে টোটাল এনার্জিটা এটা। ওকে, এখন যখন নাকি কি করবে, নিচে নামবে, ওকে, যখন নাকি এরকম নিচে নামবে তখন কি হবে, ওয়ালাইকুম আসসালাম মাহফুজ। সো যখন নাকি এরকম নিচে নামবে, হোয়াট উইল হ্যাপেন, তত জিপি কমতেছে, কাইনেটিক এনার্জি বাড়তেছে, এন্ড ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বাড়তেছে অ্যাজ এক্সটেনশন হচ্ছে। বাট টোটাল এনার্জি, যে টোটাল সামেশন অফ এনার্জি কি থাকতেছে, ফিক্স থাকতেছে। ওকে, এটা কোন ক্লাসের ভিডিওতে পাবা, আমি ওরকম লিংকটা খুঁজে তোমাকে দিবনি। ওকে আসাফ, ওকে। সো এরপর কি হয়, এরপর তোমার একদম বটম মোস্ট পজিশনে এখানে কিন্তু তাও কি আছে, একদম নিচে নামার পরেও the ball is at a certain height above the ground, so তাহলে জিপি পুরোপুরি জিরো না, তো জিপি একটা সার্টেন ভ্যালু আছে, কিন্তু এটা কি টার্নিং পয়েন্ট, সো তাহলে এট দ্য টার্নিং পয়েন্ট, ঠিক আছে শিফা, সো তাহলে এট দ্য টার্নিং পয়েন্ট কাইনেটিক এনার্জি জিরো, এন্ড ওই সময় ম্যাক্সিমাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তো এনার্জির ভ্যালুগুলি লিখতে পারো এখানে, বার গ্রাফ থেকে এনার্জির ভ্যালুগুলি তুমি এরকম কোট করতে পারো, যে এখানে ভ্যালুটা কত, 21 জুল, টোটাল এনার্জি হলো 26 জুল, এমন ভাবে তুমি লিখে লিখে তোমার ভ্যালুস গুলি নিয়ে এক্সপ্লেন করতে পারো, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে এটার এক্সপ্লেনেশনটা দিবা। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, সবাইকে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট এর ওই জিনিসটা গেল, পেজ নাম্বার 119 একটা, তো এটা আমি লিংকটা খুঁজে সবাইকে দিবনি, ওটা সমস্যা নাই।
আচ্ছা, সো অনিকের প্রবলেম হলো পেজ নাম্বার 124। ওকে, 16 পুরোটা। আচ্ছা, 16 নাম্বার দেখি কি হচ্ছে। ধরো এটা এখন আবার ল্যান্ডস্কেপে নিয়ে নেই। ওকে, 16 এর বি। ওকে, কোশ্চেনটা দেখে নেই তাও। এ নাম্বারে বলতেছে কি, a student uses this apparatus to investigate electromagnetic induction. ওকে, সো তাহলে এই কয়েল অফ ওয়্যারটা ভিতরে ম্যাগনেটটা এরকম নিচে যাবে এন্ড এই সেনসিটিভ এই অ্যামিটারের মধ্যে রিডিংটা আসবে। তো এখন বললো when the south pole of the magnet is moved into the coil, the pointer on the sensitive ammeter moves to the left. So তাহলে into the coil যদি যায়, ওকে, ঠিক আছে রাব্বি বলবো। তো তাহলে ইনটু দা কয়েল যদি যায় তখন কি হয়, তখন লেফটের দিকে শিফট করে। সো তার মানে কি পজিটিভ রিডিং দেয়, লেফটে পজিটিভ। আর যখন উপর উঠবে তখন কোন দিকে যাবে, রাইটে যাবে। ওকে, একটা হলো যদি ইনটু দা কয়েল যাচ্ছে সো তাহলে লেফটে গেছে, যদি আউট অফ দা কয়েল যায় সো তাহলে রাইটে যাবে। অর যদি আমরা কি করি, এই যে আমাদের কানেকশনটা আছে না, দেখো তো, এই যে কানেকশনটা পজিটিভ আর নেগেটিভের, নেগেটিভেরটা পজিটিভ এন্ড পজিটিভেরটা যদি নেগেটিভ নিয়ে নেই সো তাহলে কি আবার উপর থেকে নিচে নামলেও কি হবে, ইট ক্যান বি শিফটেড টু দা রাইট, যে অ্যারোটাকে রাইটের দিকে পয়েন্ট করানো যাবে। বাট তোমার তো এতে এমনিও প্রবলেম ছিল না, তোমার প্রবলেম হলো বি তে। সো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি বি নাম্বারে কি বলতেছে। হ্যাঁ এটাই লামিয়া। সো এখন এরপরে দেখো বি নাম্বারে কি বলতেছে, দ্য স্টুডেন্ট হ্যাজ আ বাইসাইকেল উইথ আ ডাইনামো। ডাইনামো মানে কি, জেনারেটর আর কি, ছোট টাইপের জেনারেটর যেটা দিয়ে এরকম বাইসাইকেল লাইট গুলা জ্বলে। ওকে, সো the student has a bicycle with a dynamo that supplies electricity for its lights. Okay, so তাহলে ওই বাইসাইকেল লাইটের জন্য ইলেকট্রিসিটি সাপ্লাই করে, ভালো কথা। the diagram shows the dynamo। তো এখানের মধ্যে W টা হলো ফ্রিকশন হুইল, X টা হলো এক্সেল, Y টা কি, Y টা হলো আমাদের এই রাউন্ড ম্যাগনেটটা, তাই না, যে রাউন্ড ম্যাগনেট, যে ম্যাগনেটটা কি হবে, বাইসাইকেলে যত পেডাল করব ম্যাগনেটটা তত মুভ করবে। আর জেডটা কি, জেডটা হলো কয়েল অফ ওয়্যার। তো ম্যাগনেটটা যত মুভ করবে তখন কি হবে, কয়েল অফ ওয়্যারের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন চেঞ্জ হবে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইন, ওই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড লাইনকে কাট করলে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। তো ইনডিউসড ভোল্টেজটা এই বাল্বের ভিতর দিয়ে যাবে, তখন এই বাল্বটা জ্বলবে। বুঝতে পারতেছো অনেক কি বলতেছি? সো তাহলে ওয়াইটা বেসিক্যালি আমাদের ম্যাগনেটটা, আর জেডটা হলো কি আমাদের কয়েল অফ ওয়্যার। ওকে, সো এটা গেল ফার্স্টে তোমার বি 1, যে পার্টস ওয়াই এন্ড পার্ট জেড এর নামগুলো দিতে বলছিল, তাই না? অনেক কে আছে কি গেছে গিয়ে, আচ্ছা আচ্ছা। সো এটা গেল ফার্স্ট এর কথা। এরপরে বি 2 তে কি বলতেছে দেখো, বি 2 তে বলতেছে the graph shows how the output voltage of the dynamo varies with time as the student pedals steadily। তো স্টুডেন্টটা স্টেডিলি পেডাল করতেছে, তো একবার পজিটিভ ডিরেকশনে ভোল্টেজ পাইতেছে, একবার নেগেটিভ ডিরেকশনে ভোল্টেজ পাইতেছে, বিকজ ওই যে ডিরেকশন অফ কাটিং যত চেঞ্জ হবে তত কি হবে, ডিরেকশন অফ ভোল্টেজ ইনডিউসড চেঞ্জ হবে। সো এখন বললো ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুট ফ্রম দ্য ডায়নামো কত। সো ম্যাক্সিমাম আউটপুট এটা কত আসতেছে, এখানে থেকে আমরা রিড করব, এটা কত 1.6 আসে না নাকি? জি ভাই 1.6 আসে। তো তাহলে 1.6, ওকে গেল এটা। এখন ফার্স্ট অফ অল এখানে দেখো ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তাই না বলো অনেক? তো এখন ফ্রিকোয়েন্সি যেহেতু বের করতে বললো, তো তাহলে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের কানেকশন কেমন ছিল মনে আছে? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড না? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো তাহলে এখানে দেখো, এখানে
ক্রেস্ট ক্রিয়েট হয়েছে 0.01 সেকেন্ডে, এইখানে ক্রেস্ট ক্রিয়েট হয়েছে 0.05 সেকেন্ডে। সো তাহলে একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের যেই ডিফারেন্স, এটা কি ওয়ান কমপ্লিট ওয়েভ। সো তাহলে এখান থেকে কি পাবো আমরা, টাইম পিরিয়ডটা পাবো না বলতো? সো টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 0.05 মাইনাস 0.01 which is 0.04। তো টাইম পিরিয়ড হলো এত, সো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো এখন এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করে ফেলতে পারবো, ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো না? তো এটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এরপরে বললো কি, এরপরে B4 এ বললো which row of the table is correct when friction will turns faster। আচ্ছা, does the negative output voltage show the ইনপুট ভোল্টেজ বলতে, এখানে ইনপুট ভোল্টেজ বলতে কি বুঝাচ্ছ? এখানে আউটপুটটা একবার পজিটিভ ডিরেকশনে একবার নেগেটিভ ডিরেকশনে। হ্যাঁ ওয়াসিউর, এখানে জাস্ট কি করতেছে, তোমার জেনারেটর যেরকম কাজ করে না, জেনারেটর কি করতেছে, জেনারেটরের একটা এন্ড উপরে যায়, একটা এন্ড নিচে যায়। সো তাহলে হোয়াট হ্যাপেন্স, ওখানের মধ্যে আমাদের ব্যালেন্স আউটের এখানে কিছু না, বুঝছো ওয়াসিউর? এখানে ব্যালেন্স আউটের এইসব কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এখানে বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, যে আমরা জেনারেটরে দেখতাম না হোয়াট হ্যাপেন্স, এই যে একটা কয়েল অফ ওয়্যার টারবাইনের সাথে কানেক্ট করা, তো টারবাইনটা ঘুরতেছে, তো কয়েল অফ ওয়্যার ঘুরবে। সো এই যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটটা আছে, তো কয়েল অফ ওয়্যার এক সাইডে উপরে যায়, এক সাইডে নিচে যায়। সো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, যেই সাইডটা ফার্স্টে উপরে গেল সে আবার ঘুরে এখান দিয়ে কি করবে, নিচে আসবে। যেই সাইডটা নিচে গেছে সে নিচে দিয়ে ঘুরেও এখানে এসে কি করবে, উপরে উঠবে। সো তাহলে দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফিল্ড লাইনস আর বিং কাট, ডিরেকশনটা রিভার্স হয়ে যাচ্ছে না? তো ডিরেকশন অফ ফিল্ড কাটিং যদি রিভার্স হয়ে যায়, সো তাহলে ডিরেকশন অফ ভোল্টেজ ইনডিউসটাও রিভার্স হয়ে যাবে। সো এর জন্য উল্টা ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হয়। বুঝতে পারছো? এখানে দোনোটাই আউটপুট ভোল্টেজ। ওকে, দোনোটাই হলো আউটপুট ভোল্টেজ, ওটা মানে ইনপুট না। মানে নেগেটিভটা হচ্ছে যদি, মানে পজিটিভটা যদি ক্লকওয়াইজে ঘুরে তাহলে নেগেটিভটা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরার জন্য। হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ ঘোরার জন্য না, বুঝছি ভাইয়া। এখানের মধ্যে তোমার সেম এন্ডটাই, এখানে তুমি সেম এন্ডের জন্য খেয়াল করো, তুমি জাস্ট একটা এন্ডের জন্য খেয়াল করবা। তুমি এই এন্ডটা দেখো, এই এন্ড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের এই এন্ডটা নিয়ে আমরা কনসার্ন। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, এই এন্ডের জন্য আমরা গ্রাফটা দেখব। সো কি হচ্ছে, এই এন্ড ফার্স্টে উপরে গেল, সো তাহলে সে একটা ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস করবে। কোন ডিরেকশনে তুমি নিজে বলো, পজিটিভ নাকি নেগেটিভ, নিজে বলো, যা ইচ্ছা। উপরে যাইতে সময় তুমি ধরলা মনে করো পজিটিভ। পজিটিভ। ওকে, তো তাহলে উপরে যাচ্ছে, যে জি। উপরে যাইতে সময় তখন তুমি ধরলা কি পজিটিভ ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হচ্ছে। এখন এই সাইডটাই কি হবে, ঘুরে এখানে আসবে না, উপর দিয়ে ঘুরে এরকম এখানে আসবে। দেন জি। এখন সে কি করবে, সেম সাইডটাই এখন নিচে যাবে নাকি? নিচে। তো যেই সাইডটা এতক্ষণ নিচে থেকে জি উপরে ভাইয়া। গেছে, ওই সাইডটাই এখন উপর থেকে নিচে যাচ্ছে। সো তাহলে ওই সাইডে এখন কোন ডিরেকশনে ভোল্টেজটা ইনডিউস হবে, আগে যে ডিরেকশনে ইনডিউস হইতেছিল ওইটার উল্টা ডিরেকশনে। নেগেটিভ। তো তাহলে ওইটার জন্য আমরা এরকম গ্রাফটা আঁকতেছি, বুঝছো? পুরোটা কিন্তু কি, জি পুরোটা কিন্তু ভাইয়া। ক্লকওয়াইজ রোটেশনে, দেখছো? এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এর কোনো কিছু নাই, যে পুরোটাই ক্লকওয়াইজ গেল, তাইলে পরেও একবার উপর থেকে নিচে গেছে, একবার নিচে থেকে উপরে গেছে। তো এর জন্য ডিরেকশন দুইবার আলাদা। ওকে, মানে একই, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক একই। হ্যাঁ হ্যাঁ, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সিন্স দ্য ডিরেকশন ইন হুইচ ফিল্ড লাইনস আর বিং কাট সেম থাকতেছে, কি বলে, দুইবার আলাদা আলাদা হচ্ছে, তো এর জন্য ভোল্টেজ ইনডিউসড এর ডিরেকশনটা আলাদা আলাদা হচ্ছে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানে মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম, নাম্বার 4 এ বিফোর যেটা, which row of the table is correct when the friction wheel turns faster। সো ফ্রিকশন হুইল তাড়াতাড়ি ঘুরলে কি হবে, ভোল্টেজ ইনডিউসড বেশি হবে এন্ড আমাদের ফ্রিকোয়েন্সিটাও কি করবে, বাড়বে, তাই না? এমনই তো হওয়ার কথা। এটার অ্যান্সার কি সি? জি। অনেক, হ্যাঁ এটার ভাইয়া। অ্যান্সার কি সি?
ইয়েস স্যার। তো তাহলে এটা অ্যান্সার এরকম সি, যে বেশি বেশি করে ফিল লাইন কাট করবে, সো তাহলে ভোল্টেজ বেশি, আর তাড়াতাড়ি ঘুরবে মানে কি টাইম পিরিয়ড কম, সো তার মানে ফ্রিকোয়েন্সি বেশি। ওকে, এখানে ইলেকট্রিসিটির ব্যাপারটা কি, যে তোমার জেনারেটর ভোল্টেজ ইনডিউস করে, দেন এই ভোল্টেজটা, এই ইনডিউসড ভোল্টেজটা যখন নাকি একটা কমপ্লিট সার্কিটের সাথে কানেক্টেড থাকবে, তখন সে কি করতে পারে, একটা কারেন্টকে ফ্লো করাইতে পারে। তো ইলেকট্রিসিটি ব্যাপারটা হলো এরকম ফেনোমেনন, যে আমাদের চার্জড পার্টিকেলের মুভমেন্ট দিয়ে এনার্জি ট্রান্সফার করার যে পুরো জিনিসটা, এটা হলো ইলেকট্রিসিটি। তো তুমি ভোল্টেজ জেনারেট করে এই কথাটা বলবো, যে জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি, জেনারেটর প্রডিউসেস ভোল্টেজ, দোনোটাই বলা যায়, কোনোটাই ভুল না, কিন্তু ভোল্টেজ বললে ভালো, যে ভোল্টেজ আসে এন্ড সার্কিট কমপ্লিট থাকে, তাই কারেন্টও আসে, সো ইলেকট্রিসিটি বললেও ওখানে প্রবলেম হয় না। বুঝতে পারছো রাব্বি? ওকে, সো এরপরে বি ফাইভ এ বলতেছে অ্যাপার্ট ফ্রম চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ফ্রিকশন হুইল সাজেস্ট হাউ দ্য আউটপুট ভোল্টেজ অফ দ্য ডায়নামো ক্যান বি ইনক্রিজড। তো স্পিড বাড়ানো থেকে অন্য কোন ওয়েতে আউটপুটটা বাড়ানো যায়, by increasing the strength of the magnet or increasing the number of turns, তাই না? তো এখানের মধ্যে যে কোনো একটা এরকম লিখে দিব, ঠিক আছে অনেক। সো তাহলে এইটা গেল অনেকের যে পেজ নাম্বার 124 আর 125 এ যে প্রবলেমটা ছিল। আর কোশ্চেন নাম্বার 17 ওইটা মনে হয় অন্য চ্যাপ্টারের ছিল, তাই না? কে বলছিল যেন? ওকে, রাব্বির প্রবলেম ছিল চ্যাপ্টার 18 এর কোশ্চেন নাম্বার 17 সি তে। ওকে, আচ্ছা, সো তাহলে 127, পেজ নাম্বার 127, 18A1, এটা আমরা তো পড়ছিলাম তো আগে। ঐশী, এই এসইউটির এখানের মধ্যে কি হয়, এয়ারটা জাস্ট আন্ডার দা কাভার, জাস্ট আন্ডার দা কাভার সে কি হবে, এখানের মধ্যে হিট আপ হবে না, এয়ারটা এখানের মধ্যে হিট আপ হবে, সো এয়ারের ওখানের মধ্যে সার্কুলেশনের যে ব্যাপারটা, এই এসইউটি এগুলো নিয়ে তো আমরা মনে হয় আগে ডিসকাস করছিলাম, এই পুরো কোশ্চেনটাই এসইউটি কোনটা কি হয় না হয়, বুঝছো? ওকে, সো এরপরে অসাফের পেজ নাম্বার 143, কোশ্চেন নাম্বার 25, পেজ নাম্বার 143, কোশ্চেন নাম্বার 25। ওকে, সো দেখি, আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 25 পুরোটাই ঠিক আছে, ডিসকাস করি, নো প্রবলেম। আচ্ছা, 25A, সরি, describe two differences between the orbits of comets and moons. First of all, comets কি করে, comets orbit the sun and moons orbit the planets. এটা একটা জিনিস, আর আরেকটা কি, কমেটের অরবিটটা অনেক বেশি ইলিপ্টিক্যাল, তাই না? আর মুনের অরবিটটা মোরলেস সার্কিউলার। এটা তো তোমাদের মনে হয় লেকচারে করানোর কথা, লেকচারে এটা দেই নাই, যে কমেট, প্ল্যানেট আর মুন আর স্যাটেলাইটের তাদের তিনটার মধ্যে অরবিটের সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস গুলা। ওকে, সো তাহলে ওই জিনিসটা দিয়ে দিব এখন, দাঁড়াও। ওকে, দিয়ে দিবনি তাহলে, যদি না দেওয়া থাকে। আচ্ছা, কয়জন বলতেছে হ্যাঁ, কয়জন বলতেছে না, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওকে, আর আরেকটা কি, orbit of comet is very elliptical and orbit of moons
আর সার্কুলার। ওকে, সো এটা ছিল বেসিক্যালি আমাদের কাজ, ডিফারেন্স গুলা। দাঁড়াও 1 মিনিট, আমি একটু নোটসে যাই, দেখি এখানে মধ্যে আমাদের করানো হয়েছে নাকি। একটু 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, সো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, ইনভার্স স্কয়ার ল, আচ্ছা। সো তাহলে এখানে কমেটস এর এই জিনিসটা ওরকম আমাদের এক্সপ্লেনেশন অমনিতে মনে হয় মুখে মনে হয় বলছি, কিন্তু ভুলে লেখা হয় নাই। সো তাহলে ওই জিনিসটা বেসিক্যালি এমন হবে, দাঁড়াও 1 মিনিট, এটা লিখে ফেলি। সো এখানের মধ্যে কাজটা কেমন কি হবে, লেটস সি। ওকে, সো তাহলে এখানের মধ্যে একটা টেবিল ড্র করে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখো, পরে কপি করে ফেলো। ওকে, তো এখন প্ল্যানেটস, কমেটস, স্যাটেলাইটস, orbits around the sun, orbits around planets, circular orbits, elliptical elliptical orbits. ওকে, সো তাহলে তোমরা নিজেরাই অ্যান্সারটা জানো যে সানের অ্যাবাউটে কে কে অরবিট করে, প্ল্যানেট এন্ড কমেট, তাই তো? দেন প্ল্যানেটের অ্যারাউন্ডে কে অরবিট করে, স্যাটেলাইট। সার্কুলার অরবিট কার কার, প্ল্যানেটস এন্ড স্যাটেলাইটস এর। আর কমেটস এর অরবিট হলো ইলিপ্টিক্যাল। সো এই জিনিসটা, ওকে। সো এটা সবাই একটু কপি করে ফেলো, এখন স্ক্রিনশট তুলে রাখো, পরে কপি করে ফেলতে পারবা। ওকে, এখন আমরা এই বুকলেট সলভিং আবার ফেরত যাবো আর কি, ঠিক আছে? ওকে, সো তাহলে এটা ছিল কত, পেজ নাম্বার 142। আচ্ছা,
পেজ নাম্বার 143 এরপরে একবারে মাঝে দিয়ে রাব্বির কত বলছিল 200 কত 218 218 এর আগে আর কারো কোনো রকম প্রবলেম বলতেছে না রাব্বি, সো তাহলে পেজ নাম্বার 218 এ চলে যায় তোমার যেটা এরপর মুবাশশিরাত 371, সো পেজ নাম্বার 218 পেজ নাম্বার 218 তো করানো হয়েছে দুইবার রাব্বি, পেজ নাম্বার 218 এর এটা তো দুইবার করানো হয়েছে, একবার অসাফকে ওরকম দেখানো হয়েছিল, দেন ওরকম সেম প্রবলেম আরেকজন বলছিল, দেন আবার ওই জিনিসটা অল্প এক্সপ্লেন করছিলাম, দেন বলছিলাম যে অসাফের ওই এক্সপ্লেনেশনের ভিডিওটা দেখে নিতে। এটা লিংক আমি দিয়ে দিব, তোমরা প্রত্যেকজন একটু ওই পেজ নাম্বারগুলি বলবা, যে যাদেরটা বলতেছে আগে করানো হয়েছে, বুঝছো, যাদেরটা বলতেছে আগে করানো হয়েছে তোমরা একটু কষ্ট করে আমাকে পেজ নাম্বারগুলি লিখে দিবা, যে ভাইয়া তুমি বলছো এই পেজ নাম্বারের প্রবলেমটা আগে করানো হয়েছে, একটু লিংকটা দাও, তো তাহলে আমি তখন এটা দিয়ে দিব আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা পেজ নাম্বার 224, দাঁড়াও একদম সিরিয়ালটা না করে, পেজ নাম্বার 222 তে কি প্রবলেম আজিজুল? পেজ নাম্বার 222 তে কোনটা? B2, calculate the height of water in the machine when the pressure of the trapped air reaches এত and the switch operates, so তাহলে তোমার এখানের মধ্যে কি pressure of the trapped air, হ্যাঁ pressure of the trapped air হলো টোটাল প্রেসারটা, তাই না? pressure of the trapped air হলো 104 কিলো প্যাসকেল, এখানের মধ্যে অ্যাটমসফেরিক প্রেসার হলো তোমার কি 100, সো তাহলে বাকি প্রেসার ডিফারেন্সটা কত? ওকে, তাহলে ওইটা ওই প্রেসারটা দিয়ে তুমি কি করবা? প্রেসার ডিফারেন্স ইজ ইকুয়াল টু রো জি, তাই না? এখন এটা দিয়ে করলে পরে কত আসে? 0.4 মিটার। অ্যানসার কত? 0.4 মিটার হাইট। এখন এখানের মধ্যে কাজটা কি 4 কিলো প্যাসকেল, যে ফার্স্টে হলো 104 মাইনাস 100 কিলো প্যাসকেল করে তুমি প্রেসার ডিফারেন্স কজড বাই ওয়াটারটা বের করলা, যে প্রেসার ডিফারেন্স কজড বাই ওয়াটার কত 4 কিলো প্যাসকেল, তো তাহলে 4 কিলো প্যাসকেল ইজ ইকুয়াল টু রো জি এইচ, এখন তাহলে হাইটটা কত? তো 4 ইন্টু 1000 ডিভাইডেড বাই ডেনসিটি হলো 1000, জি হলো 10, তো তাহলে এটা কত আসে 0.4, নাকি? বুঝতে পারছো? ওকে, আচ্ছা পেজ নাম্বারের একটু ডিজেরে হয়ে যাইতেছে এখানে, এরপর কত পেজ নাম্বার 224, পেজ নাম্বার 224 এর কোনটা রাব্বি? 2C পুরাটাই, ওকে। আচ্ছা সো ফার্স্ট অফ অল এই গ্রাফের নাম কি? এটা হলো একটা বার চার্ট, তাই না? এটা একটা বার গ্রাফ। এখন আমরা বার গ্রাফ কেন আঁকি? ফর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল, যে যারা নাকি কন্টিনিউয়াস ভেরিয়েবল না, তো ডিসকন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস এর মধ্যে আর ডিসক্রিট ভেরিয়েবল আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে আমরা কি বলছিলাম মনে আছে? ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্স ছিল এরকম, যে কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা নাকি কি আমাদের যে কোনো ভ্যালু হইতে পারে, ওকে। কিন্তু এখানের মধ্যে দেখো যে তোমার এখানে কি টাইপ অফ ম্যাটেরিয়াল, সো টাইপ অফ ম্যাটেরিয়াল এইটা আমরা কি করতে পারবো না, এটা তাদের মধ্যে আমাদের ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই একটার সাথে আরেকটার, ওকে।
সো তাহলে এরকম ইন্ডিভিজুয়াল ডিসক্রিট কোনো জিনিস হইলে, আলাদা আলাদা কোনো জিনিস হইলে, তখন আমরা তাদেরকে কি করি, বার বার চার্টে ড্র করি, বিকজ তারা কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবল না। ঠিক আছে রাব্বি? এই কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবলের এক্সাম্পল কেমন বলছিলাম, আগেও কয়টা বলছি, যে মনে করো যে টাইপ অফ সামথিং, মনে করো যে তুমি রাস্তায় দাঁড়ায়, যে যে এক্সাম্পল সবসময় দেয়, রাস্তায় দাঁড়ায় মনে করো গাড়ি গুনবা, ঠিক আছে, যে লাল কালারের গাড়ি কয়টা যাইতেছে, নীল কালারের গাড়ি কয়টা যাইতেছে, তো এখন এখানে যদি গুনো, তো তাহলে কি তুমি কি কখনো এমন পাবা যে 1.75টা লাল গাড়ি আছে? সো তাহলে না ভাই, তো রেড কালারের গাড়ি এতগুলা, দেন মনে করো ব্লু কালারের গাড়ি এতগুলা। সো রেড কালার আর ব্লু কালারের মধ্যে কোনো কন্টিনিউইটি আছে? রেড কালার আর ব্লু কালারকে তো তুমি সেম একটা এখানের মধ্যে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলতে পারো না। সো তাহলে কালার অফ সামথিং আর টাইপ অফ ম্যাটেরিয়াল, এইসব জিনিসগুলোকে আমরা কি বলবো, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল বলবো। তো এর জন্য আমরা বলবো কি, যে এই টাইপ অফ ম্যাটেরিয়াল, এইসব জিনিস কি, দে আর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। তো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল দেখে তাদেরকে কি করতে হয়, এরকম সেপারেট সেপারেট বার দিয়ে ড্র করা লাগে। এর জন্য এগুলাকে কি বলা হয়, বার চার্ট বলা হয়। বুঝতে পারছো? এখানের মধ্যে এরপরে দেখো 3 নাম্বার, ইউজ ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ টু কম্পেয়ার দ্য ডেনসিটিজ অফ কর্ক এন্ড ওয়াটার। এখন দেখো ভলিউম অফ 1000 কেজি ইন মিটার কিউব। সো তাহলে ম্যাস হলো সেম, ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। সো ম্যাস কত, 1000। ওকে, ম্যাস হলো 1000। এখন ভলিউম কত কর্কের, 4 মিটার কিউব। ওকে, সো তাহলে ভলিউম হলো 4 মিটার কিউব। সো তাহলে এখানে থেকে ডেনসিটি কত আসে, 250, তাই না? কর্কের ডেনসিটি কত পাইলা? ডিসকন্টিনিউয়াসের ব্যাপারটা হলো তোমার এরকম, যে মনে করো তুমি এমন কোন কোয়ান্টিটি নিয়ে যদি কাজ করো, ঠিক আছে, এমন কোন কোয়ান্টিটি নিয়ে যদি কাজ করো যাকে কি করা যায় না, যাকে আমাদের একটার সাথে আরেকটাকে রিলেট করা যায় না। ওকে, যে মনে করো এখানের মধ্যে যেরকম টাইপ অফ ম্যাটেরিয়াল বলছে, এরপর আমাদের অন্য কোন এক্সাম্পলের মধ্যে যে কালার অফ সামথিং, ওকে, অর মনে করো টাইপ অফ পার্সন, গুড পার্সন, ব্যাড পার্সন, ঠিক আছে। তো এখন গুড পার্সন আর ব্যাড পার্সনের মধ্যে কি কোনো মিক্সচার আছে? তো তাহলে তুমি অর মেল এন্ড ফিমেল, ওকে, তুমি এরকম দেখলা যে একটা কনসার্টে এতজন মেল গেছে, এতজন ফিমেল গেছে। সো তাহলে তুমি কি নাম্বার অফ পিপল ওয়াই এক্সিসে আঁকতেছো। এখন মেল ফিমেল, তুমি কি এখন মেল এন্ড ফিমেল কে এরকম কানেক্ট করে এরকম গ্রাফ আঁকতে পারবা, বলো তো? না ভাইয়া। তো তাহলে তারা কি, তারা হলো এরকম ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল। ওকে, সো তাদেরকে কানেক্ট করে এরকম কন্টিনিউয়াস লাইন গ্রাফ আঁকা যায় না। সো তাহলে এরকম সেপারেট এন্টিটিদের জন্য আমাদের কি করতে হয়, আলাদা আলাদা এরকম বার দিয়ে ড্র করতে হয়, যে মেল এতজন, ফিমেল এতজন। সো তাহলে এইভাবে ও করে, মানে আলাদা জিনিস আছে, এর জন্য এটা বার চার্টে করা হয়েছে। হ্যাঁ এই জিনিসটা, এরা হলো কন্টিনিউয়াস না আর কি, একটার সাথে আরেকটাকে ওরকম রিলেট করতে পারবা না এর জন্য। বুঝছো? হ্যাঁ ভাইয়া। তো এই জিনিসটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। তো ডিসকন্টিনিউয়াসদের জন্য বার গ্রাফে এরকম ড্র করা হয়। ওকে, সো তাহলে এখন এটা গেল ফার্স্টে কি, কর্কের ডেনসিটি বের করলো। এখন ওয়াটারের ডেনসিটি, ম্যাস হলো 1000 কেজি, এই যে 1000 কেজি ম্যাস, আর ভলিউম কত, 1। সো ম্যাস হলো 1000 কেজি, ভলিউম হলো 1। সো তাহলে এটা কত আসে, 1000 কেজি পার মিটার কিউব। সো তাহলে কি, ওয়াটারের ডেনসিটি এত, কর্কের ডেনসিটি এত। সো তাহলে ওয়াটার কর্কের থেকে মোর ডেন্স, কত টাইমস মোর ডেন্স, 4 টাইমস মোর ডেন্স। সো তাহলে এই জিনিসটা বুঝতে পারলা? হ্যাঁ ভাইয়া। ওকে,
আচ্ছা, সো তাহলে এরপরে আরো কতজনের হলো প্রবলেম আছে, দাঁড়াও এক একটা সিরিয়াল ওয়াইজ আমরা যাওয়ার ট্রাই করি। 222 আমরা দেখলাম, 232 তে প্রবলেম, দাঁড়াও এক মিনিট। টু থার্টি টু তে কি প্রবলেম অসাফ? 231 232 এগুলো তো মোমেন্টাম চ্যাপ্টারে হয়ে যাওয়ার কথা না? যে ফার্স্ট অফ অল তোমার কি ফার্স্টে এখানে mass of hammer এত ভেলোসিটিতে মুভ করতেছে, ফার্স্টে মোমেন্টাম ইজ ইকুয়াল টু mass ইনটু ভেলোসিটি, দেন মোমেন্টামের এই ফর্মুলাটা দিয়ে তুমি মোমেন্টাম বের করলা। ওকে, এরপরে কি? এরপরে তোমার এখন ইনিশিয়ালি মোমেন্টাম হলো এত, যাই আসছে কত আসছে এখানের মধ্যে যদি আমরা ক্যালকুলেট করে দেখি, দেখো 1.6 0.50 ইন্টু 3.1 করলে পরে কত আসে? 1.6 1.6 কেজি পার মিটার কিউব। সো তাহলে 1.6 কেজি পার মিটার কিউব। এখন ইনিশিয়াল মোমেন্টাম হলো 1.6 কেজি পার মিটার কিউব, এন্ড ফাইনালি সে কি করতেছে? স্টপ করতেছে খুব তাড়াতাড়ি। তো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম না? যে ফোর্স ইকুয়াল টু কি এমপি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি না? তো তাহলে ফাইনাল মোমেন্টাম হলো 0, ইনিশিয়াল মোমেন্টাম হলো 1.6, আর টাইম কত? 0.070, তাই তো? তো এটা করলে পরে 1.6 ডিভাইডেড বাই 0.04, তো এখানের মধ্যে মাইনাস 22.857 এমন টাইপের কিছু আসে। তো তাহলে এটাকে লিখবো কত? মাইনাস মার্কস স্কিমে তো মনে হয় মাইনাস নাই নাকি, দেখতে ওইটা হবে। এখানের মধ্যে তোমার জাস্ট ইয়েটা তারা চেক করবে, অ্যামাউন্টটা চাইছে তারা, ডিরেকশনটা কনসিডারেশনে না নিলেও কোনো প্রবলেম করবে না আর কি। তো তাহলে এখানের মধ্যে এটা কত ও, হবে? 23 নিউটন। ওকে, তো এটা এরপরে মাইনাস লিখলে কি কাটা দিবে? না, হ্যাঁ, মাইনাস লিখলে কাটবে না, মাইনাসটা তারা ইগনোর করবে। মাইনাস লিখো না লিখো তাদের কাছে যায় আসে না। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা যারা যারা প্রবলেমটা লিখছিলে একটু আরেকবার নেক্সট মিটিং এ লিখো। ওকে, সো আমরা নেক্সট মিটিংটা স্টার্ট করতেছি। হ্যাঁ, এরকম অনেকজনই মিটিং স্টার্ট করার আগে আগেও কতজন জয়েন দিয়ে দেয়, বুঝছো? ওয়াসিউর। জি ভাইয়া। ওকে, সো এরপরে কি যেন বলতেছিলাম, বি নাম্বারে অসাফ আসছে। ওকে, সো অসাফ চলে আসছে এখন। সো যেটা বলতেছিলাম অসাফ, দেখো যে বলতেছে কি, অ্যাজ ইট এন্টার্স দ্য উড, কে নেইলটা যত উডের ভিতরে যায় তত কি হয়? দ্য নেইল এক্সার্টস আ ফোর্স অন দ্য উড। সো তাহলে নেইলটা যত উডের ভিতর যাচ্ছে তখন কি করতেছে? নেইলটা উডের উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে। এখন বললে এট দ্য সেম টাইম দ্য উড এক্সার্টস আ ফোর্স অন দ্য নেইল। এখন বললে এক্সপ্লেন হাউ দ্য টু ফোর্সেস আর রিলেটেড। এটা কি? নেইল উডের উপর যত অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, উড নেইলের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। সো এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, অমন টাইপের। এরপরে সি নাম্বারে টপ অফ দ্য নেইলের সারফেস এরিয়া বড়, ঠিক আছে? টপ অফ দ্য নেইলের সারফেস এরিয়া বড়, সো তাহলে ফর দ্য সেম ফোর্স ওখানে প্রেসার কম। আর বটম অফ দ্য নেইলে সারফেস এরিয়া হলো ছোট, সো তাহলে এখানের জন্য প্রেসারটা হবে বেশি। নর্মাল রিয়াকশন ফোর্স এখানের জন্য ওরকম বললে আসলে ইয়ে যায় যে তুমি এখানের মধ্যে এক্সট্রা একটা ডাউনওয়ার্ড ফোর্স দিতেছো, তো সো এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্সের জন্য রিয়াকশন ফোর্স হিসেবে আসতেছে। এটা নর্মাল রিয়াকশন ফোর্স অন্য আরেকটা জিনিস। ওকে, তো তাহলে এর জন্য আমরা ডাউনওয়ার্ড একটা ফোর্স দিলা, ওইটার রিয়াকশন হিসেবে আপওয়ার্ড একটা ব্যাক দিচ্ছে, এমন টাইপের। ওকে, আচ্ছা, ঐশী 234 235 235 এর এটা তো দেখাইছিলাম, ওই যে পেজ নাম্বার 235 এ সেট স্কোয়ার দিয়ে এটা কেমন ভাবে করব। স্কেল নিলা,
দুই পাশে এরকম দুইটা সেট স্কোয়ার নিবা, এরকম মাঝে মার্বেল গুলাকে রেখে এই সেট স্কোয়ার দুইটা দুই পাশে এমন এন্ডে নিবা, দেন এখানে থেকে রিডিং নিয়ে দেন বের করবা। অসাফের কোন জিনিসটা, ধরো এটা শেষ করে নিয়ে আবার বলতেছি। কি বুঝতে পারছো কি বলে? ঐশী, ডায়াগ্রামটা ফার্স্ট এরকম ড্র করে মার্বেল গুলাকে এরকম দেখাবা যে সেট স্কোয়ার দুইটার মাঝে মার্বেল গুলাকে এমন ভাবে রাখছি। আচ্ছা এইটাই, এখানের মধ্যে কাজটা কি দেখো, বলছে যে একটা মিলিমিটার স্কেল দিয়ে এন্ড দুইটা সেট স্কোয়ার দিয়ে কিভাবে মার্বেল গুলা ডায়ামিটার মাপবো। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে মনে করো এখানে 1 2 3 4 5 6 ছয়টা মার্বেল নিছি। ওকে, সো এখন এই ছয়টা মার্বেলের এক এন্ড থেকে আরেক এন্ড তাদেরকে জাস্ট পাশাপাশি এরকম সো এখানের মধ্যে কি, যদি বড় করে আঁকি দেখো ডায়ামিটারটা, এই হলো প্রত্যেকটা মার্বেল, এই ডায়ামিটার অফ ফার্স্ট মার্বেল, সেকেন্ড মার্বেল, থার্ড মার্বেল, ফোর্থ মার্বেল, ফিফথ মার্বেল। তো এই ডায়ামিটার গুলিকে কভার করে আমরা এখন কি করলাম, এই একটা রুলারের মধ্যে এই মিলিমিটার স্কেলের মধ্যে কি করবো, এরকম রিডিংটা নিব। সো এখান থেকে এটুক পর্যন্ত বেসিক্যালি, বুঝতে পারছো অসাফ? সো তাহলে এই পাঁচটা ডায়ামিটার 5d is equal to the length that we are getting over here. So তাহলে diameter of one marble is equal to the total length in between the two set square divided by 5. বুঝতে পারছো? ওকে, সো এখন আমরা একটু মুবাশিরার প্রবলেমটা দেখে আসি ফার্স্টে। 371 আর 377, ওকে। তো এখন এখানের মধ্যে কি, the student concludes that his results obey this relationship, কি জিনিস, magnetic field strength into distance squared is equal to a constant। তো এখন বললো use data from the graph to deduce whether the student's results support this conclusion। এটা কি করাইছি নাকি, এক সময় তো মনে হয় করাইছি। আচ্ছা যেটাই হোক আমরা দেখি। ওকে ওকে, সো লেটস সি ওভার হিয়ার মুবাশিরা। ফার্স্ট অফ অল তোমার বললো কি, যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স স্কোয়ার, এটা করলে আমাদের একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আসবে। অলওয়েজ তাদের প্রোডাক্ট মিলে কি হবে, দে উইল গিভ আ কনস্ট্যান্ট ভ্যালু। সো হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট দিস, এটা তো মনে হয় এমন টাইপের দেখাইছে। দেখো মনে করো আমরা এখানে একটা ভ্যালু নেই 4, ওকে মুবাশিরা, সো এখানে একটা ভ্যালু নিলাম 4 ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের, এন্ড এটার করেসপন্ডিং এরকম ডিসটেন্সটা কত, 20 কত, এটা 22 23, তাই তো? সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হলো 4 আর ডিসটেন্স হলো 23। সো তাহলে 23 স্কোয়ার, এটা করলে কত আসে দেখো তো মুবাশিরা? টু 116। ইয়েস, এটা করছিলাম। এটা পরে ওই অনেক ফার্স্টে ভাবতে মাইদুল আর অনেক কারো একজন এরকম বলতেছিল যে এটা তো ভ্যালু গুলা তো মিলতেছে না, তো তাহলে তো কনস্ট্যান্ট না এমন টাইপের। ওকে, সো তাহলে এটা এরপর দেখি কোন জিনিস। লেটস সি ফর 1, যে 1 এটা করেসপন্ডিং তোমার ভ্যালুটা কত আসলো, এটা 46, রাইট? সো তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 1, ডিসটেন্স হলো 46, তো এটা করে দেখো তো কত আসে, 2116। তো এরকম আমরা 2টা 3টা 4টা এমন যতগুলা নিতে চাও, বাট টাইমে কুলাইতে হবে বেসিক্যালি। সো এখানের মধ্যে আমরা এরকম কয়েকটা এমন ভ্যালু নিয়ে ফাইনালি কি করব, আমরা দেখব যে মোর অর লেস তাদেরকে কনস্ট্যান্ট বলা যায়। ওকে, যে তাদেরকে মোর অর লেস কনস্ট্যান্ট বলা যায়, যে তাদের প্রোডাক্ট অলওয়েজ এরকম সেম আসতেছে, যে 3.5 এন্ড
এটা কত 24.5। সো তাহলে 3.5 হলো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর 24.5 হলো ডিসটেন্স, তো এটা স্কয়ার। এটা করলে কত হয়? সো তাহলে 2100.875। সো এমন টাইপের। সো মোরলেস তুমি যতগুলা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এন্ড তাদের করেসপন্ডিং ডিসটেন্স নিয়ে এরকম ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স স্কয়ার করবা, তখন কি আসবে? কাছাকাছি এরকম রিডিং আসবে। সো তখন বলা যায় কি যে স্টুডেন্টের কনক্লুশনটা বা স্টুডেন্টের যেই ক্লেমটা যে এই ইকুয়েশনটা ফলো করতেছে এটা ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালে হবে না মানে কি বলছো বুঝি নাই অনামিকা। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশনস গুলো তুমি ওরকম কয়েকটা সেট অফ ক্যালকুলেশন, মনে করো 2টা বা 3টা এরকম ক্যালকুলেশন দেখায়, দেন দেখাবা যে সিন্স দ্য ভ্যালুজ আর মোর অর লেস ইকুয়াল টু ওয়ান অ্যানাদার, দেন উই ক্যান সে দ্যাট দ্য প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এন্ড ডিসটেন্স স্কোয়ার্ড গিভস আ কনস্ট্যান্ট ভ্যালু। তো তখন আমরা বলবো কি স্টুডেন্টের কনক্লুশনটা ঠিক আছে। বুঝছো? এগুলো এক্সাম্পল হিসেবে যে ওইগুলা ক্যালকুলেশন গুলি কয়েকটা দেখায়, দেন আমরা বলবো আর কি। ওকে, এরপরে মুবাশিরের আরেকটা ছিল কত 377 B3, কি বলে B2 and C 377 B2 and 3. Okay, a transformer is used to convert 25 kilovolt output from the power station to 115 kilovolt. So তাহলে কম ছিল বাড়াবে, সো স্টেপ আপ ট্রান্সফরমার। আচ্ছা, এখানের মধ্যে আমার লাগতেছে একটা কাজ করা লাগবে, বুঝছো? দাঁড়া এই প্রবলেমটা দেখা, দেন বলতেছি কিভাবে করলে ভালো হয় আমাদের ক্লাসটা। ওকে, সো এখন B2 তে কি বলতেছে, কম্পেয়ার দিস ইনপুট কারেন্ট এন্ড আউটপুট কারেন্ট অফ দ্য ট্রান্সফরমার। সো ইনপুট এন্ড আউটপুট কারেন্টের একটা কম্প্যারিজন চাইছে। সো এখন আমরা ইনপুট কারেন্টও জানি না, আউটপুট কারেন্টও জানি না, বাট হোয়াট উই নো, ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট মাস্ট বি ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট, তাই না বলো মুবাশিরা? সো তাহলে কারেন্ট ইনপুট is equal to what? Voltage out by voltage in into output. So তাহলে এখানে আমরা একটা সার্টেন রেশিও পাবো যে ইনপুট কারেন্ট ইজ এত টাইমস দ্য আউটপুট কারেন্ট, যে ভোল্টেজ আউট হলো 115, ভোল্টেজ ইনপুট হলো 25। সেটা করলে কত হয়? 115/25 করলে 4 পয়েন্ট কত? 4.6। সো তাহলে সো ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু 4.6 টাইমস, সরি উল্টাটা, হ্যাঁ ঠিকই আছে, 4.6 টাইমস দ্য কারেন্ট আউটপুট। এমন না ব্যাপারটা মুবাশিরা, যে ফাইনালি কারেন্ট কমে গেছে, সো তাহলে ফাইনাল কারেন্ট ইজ 4.6 টাইমস লেস দেন দ্য ইনপুট কারেন্ট, অর দ্য ইনপুট কারেন্ট ইজ 4.6 টাইমস গ্রেটার দেন দ্য আউটপুট কারেন্ট, এমন টাইপের। আর এখানে সি তে প্রবলেম না, some power stations use uranium as a fuel. Describe the problems that arise from the disposal of waste from this type of power station. তো এটার ওয়েস্ট প্রোডাক্ট গুলি কি রেডিও অ্যাক্টিভ, সো তাদের অনেক লম্বা হাফ লাইফ থাকে, সো অনেক বেশি দিন ধরে অ্যাক্টিভ থাকে। তো তাহলে তাদেরকে কি করতে হয়, এমন একটা জায়গায় রাখতে হয় যেখানে কি ওরকম যে জিওলজিক্যালি সুটেবল, যে আর্থকোয়েক হবে না, ভলকানিজম হবে না, এমন একটা জায়গায় রাখতে হয়। দেন
কোনো একটা ওয়েতে যেন কি না হইতে পারে, রেডিয়েশন যেন সারাউন্ডিং এসকেপ করতে না পারে। ওকে, তো এমন টাইপের ব্যাপারগুলি আমাদের করতে হবে, বুঝতে পারছো মুবাশিরা? তো এখানের মধ্যে তার অ্যান্সারে কি বলছে, এটা কত, চ্যাপ্টার নাম্বার 21। সো চ্যাপ্টার নাম্বার 21, কোশ্চেন নাম্বার কত, 3। ওয়েস্ট প্রোডাক্ট গুলো হলো রেডিও অ্যাক্টিভ। ওয়াও, স্ক্রিন শেয়ার গেছে গিয়া, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম, ফার্স্ট অফ অল ওয়েস্ট প্রোডাক্ট গুলো হলো রেডিও অ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটি অনেক থাকে, লম্বা হাফ লাইফ, সো বেশি দিন ধরে রেডিয়েশন ছড়াবে। সো তাহলে লং টার্ম স্টোরেজের ব্যাপারে চিন্তা করতে হবে। এগুলা ডেঞ্জার টু পিপল এন্ড এনভায়রনমেন্ট। সো তাহলে কি এর জন্য লোকেশন অফ স্টোরেজ ওইটা অনেক ভালো মতো কি করতে হয়, খেয়াল রাখতে হয়, তাহলে যেন এরকম রেডিয়েশন কি না করতে পারে, এসকেপ করতে না পারে। বুঝতে পারছো মুবাশিরা? তোমার কি শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, ঠিক আছে। তো তাহলে এটা গেল আমাদের ফার্স্ট এর কাজ। আচ্ছা, এখন এখানের মধ্যে আমাদের একটু আউট অফ অর্ডার চলে যাচ্ছে, বুঝছো ব্যাপারগুলো? এখানের মধ্যে যেই কাজটা আমি তাহলে একটা বুদ্ধি বের করলাম মাত্র ক্লাস নিতে নিতে, যে এমন একটা কাজ করলে ভালো হয় যে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিং এর দিকে চলে গেলে পরে বেটার, বুঝছো? যে এখানের মধ্যে ফুল ক্লাসে মনে করো অনেকজন লাইভে আছে, সো এখন এখানে এক একজনের এই কোশ্চেনের প্রবলেম, এক একজনের এই কোশ্চেনের প্রবলেম, সো তখন অনেক বেশি ওরকম দৌড়াদৌড়ি করা লাগতেছে, কোন পেজে যাব কোন পেজে যাব এমন টাইপের, বুঝছো? সো তাহলে এখানের জন্য আমাদের কাজটা এমন করলে ঠিক আছে, লামিয়া, সমস্যা নাই। তা এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমরা এমন একটা ব্যাপার করি, দাঁড়াও, তোমাদের আমি ফার্স্টে 5 জন করে ওরকম লিস্ট ইদার তোমরা বানায় দাও, অর আমি ওরকম একটা লিস্ট বানাবো। তো তাহলে পরে ওরকম বলছিলাম না, আচ্ছা তোমাদের কি রাতের 11টা থেকে 1টা পর্যন্ত কোনো কাজ থাকে ঐশী? ওয়াও, তুমি ঘুমাও মোনায়েজা? স্যার মাঝে মধ্যে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমি যেটা বলতে চাইতেছিলাম, যে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা, ইয়েস বুঝতে পারছি রাফাত, তো এখানের মধ্যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, মনে করো যে লাইক 11টা থেকে 1টা আমরা এমন করলাম যে 5 জনের করে এরকম গ্রুপ করে তোমাদের ইন্ডিভিজুয়ালি এরকম প্রবলেম গুলি সলভ করালাম। মনে করো কালকে রাত 11টা থেকে 1টা একটা গ্রুপের জন্য। সো তাহলে তোমাদের বুকলেটের তোমরা ওগুলা তাড়াতাড়ি করে শেষ করে রাখবা। সো এই 11টা থেকে 1টা জাস্ট তোমাদের 5 জনকে ওরকম আলাদা করে টাইম দিয়ে আমরা তোমাদের প্রবলেম গুলো সবগুলো সলভ করাই দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ, ওটা গ্রুপ বানায় দিলে পরে ভালো। আর তোমাদের যদি নিজেদের প্রেফারেন্স থাকে, লাইক তুমি ওর সাথে গ্রুপ স্টাডি করো বা তোমরা মিলে একসাথে ওরকম সলভ করতে চাচ্ছ, তো তাহলে পরে ওইটা বললে পরে অমনে করে বানানো হবে আর কি। ঠিক আছে? তো তাহলে তোমরা কোনটা করলে পরে ভালো হয় অসাফ? তো ওইভাবে করে করলে মনে করে যে নাসিব, রাজ্জাক, মাইদুল, যারা নাকি একসাথে ওরকম পড়ালেখা করে, ওরা মিলে ওরকম একটা গ্রুপ বানাইলো। সো ওরা ওরকম একটা 11টা থেকে 1টা টাইম নিয়ে দেন ওরা আমার সাথে ওরকম প্রবলেম সলভিংটা করে ফেললো। সো এই উইকটা, এই যে আজকে 8 তারিখ, তো কালকে 9 তারিখ, সো এই 9 তারিখ থেকে
15 তারিখ পর্যন্ত, যে এই উইকটা আমরা এমন 5 জনের গ্রুপ করে করে ওরকম আলাদা করলাম। ওই তো মনে করো কাল তো, তাহলে তোমার এই যে শেষ হয় নাই দেখে তুমি এখন কি করবা, তোমার এখন শেষ হয় নাই দেখে তুমি পরের দিকের একটা স্লটটা নিবা, পরের দিকের একটা স্লট নিয়ে দেন ওই দিন মনে করো শেষ করবা আর কি, যে ওই দিনের আগে শেষ করে রাখলা, সো সবগুলি প্রবলেম বের হয়ে গেছে। এখন যেই দিন তোমার টাইম আসবে ওই দিন তুমি ওরকম প্রবলেমগুলি সলভ করে ফেললা আর কি। বুঝতে পারছো আসাফ? আচ্ছা, সো তাহলে পরে ওই তো ওখানে তো তাও লিস্ট মনে করো যে 5 জনের গ্রুপ, যে এখানে যে এখন মনে করো যে তোমাদের 20 জন 22 জনের মতো তোমরা আসো, তোমাদের এক একজনের এরকম পেজ নাম্বার গুলি সিরিয়াল ওয়াইজ এরকম না গেলে পরে তখন এক একজনে মনে করো যে 200 এ প্রবলেম, সো যার পেজ নাম্বার 300 এ প্রবলেম, ওর মনে করো যে 1 আওয়ার ধরে বসে থাকা লাগবে, দেন যায় তার ওখানের মধ্যে ওর প্রবলেমটার মধ্যে মাত্র আসবো। বুঝতে পারছো? সো ওখানে তোমরা তোমাদের যখন এরকম গ্রুপটা হবে, তো গ্রুপ হইলে পরে মনে করো তোমার প্রবলেম নাই, আরেকজনের প্রবলেম আছে, সো তোমরা নিজেরা ডিসকাস করলেও তোমাদের মধ্যেও ওরকম কয়েকটা নিজেরা নিজেরা প্রবলেম সলভ করে ফেলতে পারবে, এমন টাইপের। বুঝছো আসাফ? তো তাহলে এটা করলে পরে মনে হয় ভালো হয়, তাই না ঐশী? ওকে, সো তাহলে পরে তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে একটু যে কোনো একজন, যে তোমাদের এরকম গ্রুপ বানায়, তোমরা যে কোনো একজন আমাকে ওই গ্রুপের মনে করো যে মোনাইজাদের মনে করো আমি গ্রুপ বলি, যে মোনাইজা, মাহফুজুর, রাফাত, মুবাশিরা, দেন ওদের সাথে কোন একজনকে তারা নিল, দেন তারা 4 জন মিলে এরকম প্রবলেম সলভ করবে। তো ওরা ওখানের মধ্যে আমাকে গ্রুপ একজন পাঠাইলো, যে মোনাইজা আমাকে মেসেজ পাঠাইলো, দেন আবার তোমাদের মধ্যে থেকে যে আজিজুল, ফাহিম, ওরা মিলে একটা গ্রুপ বানায়, দেন ওদের মধ্যে যে কোনো একজন আমাকে গ্রুপটা বললো, তো তখন আমি ওইভাবে করে তোমাদের টাইমিংটা সেট করে ফেলবো আর কি। 11টা থেকে একটাই করতে হবে এমন কোনো কথা নাই, তোমাদের যদি অন্য প্রেফারেন্স থাকে, আমার ওইটা ফ্রি টাইম হইলে পরে আমি ওই গ্রুপের জন্য আলাদা কোন একটা টাইম দিয়ে দিব আর কি। বুঝতে পারছো? যেখানে তোমাদের এখন তো পরীক্ষার টাইম অনেক কাছে চলে আসছে, ইন্ডিভিজুয়ালি এরকম প্রবলেম না দেখায় পুরো গ্রুপের সাথে যখন নাকি এই যে পুরো ব্যাচের সাথে যদি এরকম দেখতে যাও, অনেকক্ষণ টাইম বসে থাকা লাগবে, অনেক টাইম ওয়েস্ট হবে আর কি। ঠিক আছে? তো এটার জন্য যে যত আগে আগে বুকলেট শেষ করবা, তারা সুন্দর মতো এরকম টাইমিংটা নিয়ে আগে আগে বুকলেট সলভিং এর প্রত্যেকটা প্রবলেম দেখায় ফেললা আর কি। ঠিক আছে? মিথিলা বুঝতে পারছো? ভাইয়া তাহলে কোন কোন দিন ক্লাস নিবা, আজকে নিবে? আজকে বাদে কালকে থেকে এরকম ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়াইজ এরকম টাইম দিব। বুঝছো? বুঝেছি। ওকে, সো তাহলে পরে আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা এন্ড করব। দাঁড়াও, এই নিতু একটা প্রবলেম দেখাইছিল কত, লেট মি সি, পেজ নাম্বার 384। ওকে, পেজ নাম্বার 384। ওকে, 384 এর সি নাম্বার। তো এখানের মধ্যে বললো, আচ্ছা, তো এই জিনিসটা মনে হয় তোমাদের মোটরের লেকচারের মধ্যে অল্প একটু বলছিলাম, যে কার্ভড ম্যাগনেট ইউজ করলে পরে কেন আমাদের জন্য এখানে ভালো হয়। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি দেখো, যদি এমন ম্যাগনেট থাকে, সো তখন কি হয়, প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে না, বুঝছো? সো তখন কয়েলটা যে টার্ন করবে, সো অল দ্য ম্যাগনেটিক ফিল্ড আর নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং টু মেক দ্য কয়েল স্পিন। ওকে, কিন্তু যদি তোমার কি থাকে, যে সাজেস্ট হাউ দ্য কার্ভড ম্যাগনেটস এন্ড দ্য পিস অফ আয়রন ইমপ্রুভ দ্য পারফরম্যান্স অফ দ্য মোটর।
সো কার্ভড ম্যাগনেট থাকলে কি হবে, মোর এন্ড মোর ম্যাগনেটিক ফিল্ড, যে বেশি বেশি করে ম্যাগনেটিক ফিল্ড কয়েলের ভিতর দিয়ে পাস হবে। সো তাহলে কি, তখন আমাদের আরো বেশি করে সে বেশি স্পিডে টার্ন করতে পারবে, আর মোর এফিশিয়েন্টলি আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাকে ইউজ করা হবে। বুঝতে পারতেছো নি তো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, তো তাহলে এটা একটা জিনিস। দেন আয়রনটাকে ইউজ করলে কেন ভালো, বিকজ আয়রন এখানের মধ্যে কি, আয়রন তো আমাদের কি করবে, মেইনলি তোমার এই পিস অফ আয়রনটা দিয়ে দিয়ে রাখলে পরে কি হয়, আয়রন তো খুবই ভালো ম্যাগনেটিক কন্ডাক্টর, তো তখন সে কি করে, এখানে ম্যাগনেটিক ফিল্ড গুলা যেন বেশি বেশি করে ওইটার ভিতর দিয়ে পাস হয়, কি বলে, কয়েলের ভিতর দিয়ে পাস হয়, আর ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ানোর জন্য এই কাজটা করে। এটা কত দাও, 21 এর কোশ্চেন নাম্বার 7। এটা ফার্স্টে ওরা মার্কস স্কিমে কি লিখছে দেখি, 21 এর কোশ্চেন নাম্বার 7। এই যে, সো ফোর্সটা বাড়াই দিতেছে, স্ট্রঙ্গার ফিল্ড বানায়। ওকে, দেন আইডিয়া অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, দেন ইউনিফর্ম ওয়ান। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড এটা অ্যাকচুয়ালি তোমাদের পড়া হয় নাই, এটা অ্যাকচুয়ালি তোমাদের ওরকম ইয়ে করে আলাদা করে বইয়ের মধ্যে নাই। যে রেডিয়াল ফিল্ড বলতে কেমন, যেটা নাকি ছড়ায় যায়, ঠিক আছে, যে কোন একটা এরকম পয়েন্ট অবজেক্ট আছে, এটা থেকে এরকম চারিদিকে ছড়া যাবে, সো এটাকে কি বলা হয়, রেডিয়াল ফিল্ড বলা হয়। আর এরকম প্যারালেল প্লেট থাকলে পরে তখন তাদের মধ্যে কি থাকে, ইউনিফর্ম একটা ফিল্ড থাকে। আর আরেকটা হলো দ্য কয়েল রিমেইনস ইন দ্য ফিল্ড ফর লঙ্গার টাইম, যেটা বললাম, একটা হলো কয়েলটা বেশি করে ফিল্ড লাইন পাচ্ছে, সো তাহলে ফোর্সটা বাড়বে, তো এর জন্য কি হবে, ইট ক্যান রোটেট মোর স্মুথলি অর মোর এফিশিয়েন্টলি। বুঝতে পারছো? সো এই দুইটা জি পয়েন্ট ভাইয়া। বেসিক্যালি আমাদের কভার করা হয়েছিল, এই জিনিসটা যে রেডিয়াল ফিল্ডটা, এই ব্যাপারটা হলো অন্য একটা কাজ। পর এই যে এখানের মধ্যে অলরেডি অ্যালাওয়ে দেওয়া আছে যে দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টস অল দ্য ওয়ে রাউন্ড, যে সব দিক থেকে ওরকম ম্যাগনেটিক ফিল্ডটা কয়েলের ভিতর দিয়ে পাস করবে আর কি। বুঝছো? ওকে, সো তাহলে পরে তোমরা একটু একটা কাজ করো, এখন তোমরা ইনবক্সে আমাকে ওরকম গ্রুপ নাম্বার গুলা পাঠায় রাখো, ওর গ্রুপ কে কে তোমরা আসো এটা পাঠায় রাখো, আমি কালকে সকালের দিকে ওরকম গ্রুপের লিস্টটা বানায় দেন দিয়ে দিব আর কি, যে কোন গ্রুপের কবে কোন টাইমে করবা, বা তোমাদের গ্রুপকে ওরকম টাইম জানাই দিব, তখন তোমরা ওই ওই টাইমে তোমরা রেডি থাকবে আর কি, ওই 5 জন। ঠিক আছে? তো তাহলে আমরা এখন ক্লাসটা এখানের মধ্যে শেষ করি, বিকজ এটা খুবই মেসি হয়ে যাইতেছে, যে একদিক থেকে আরেক দিক থেকে এরকম প্রবলেম এমন ওয়েতে আসতেছে যে যেগুলো এরকম সিস্টেমেটিক ওয়েতে সলভ করা যাইতেছে না। ওকে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানের মধ্যে শেষ করতেছি। ওকে ওয়াসিউর, ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিউর।